হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের এখানে কয়েকটা প্রশ্ন দিয়ে রাখছি এবং কি সাথে সাথে সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিছি। তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে কিন্তু আমার সাজেশন দেওয়ার একটু আগ্রহটা বাড়তেছে ধীরে ধীরে। কোনো কথা নাই, সব 100%, সব 100% কমন আসবেই 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 আসবেই। 100% কমন আসবে। যদি 100% কমন না আসে তাহলে কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে যত পারো গালি দিয়ে দিও। তো চলো বেশি কথা না বলে কিন্তু আমরা শুরু করে দিই। দেখে নেই। তো প্রথমে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সাজেশন দিব। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি 6টা প্রশ্ন বাছাই করে রাখছি। এই 6টা প্রশ্নের মধ্যেই তোমাদের গ, ঘ থাকবে। ঠিক আছে? আমি এখানে ক, খ সাজেশন দিব না। আমি তোমাদের শুধু গ, ঘ গুলার জন্য সাজেশন দিয়ে দিচ্ছি। তো তোমরা গ, ঘর জন্য এই মাত্র 6টা প্রশ্নই করতে পারো। এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার লক্ষ্য করি। আমি 1 নম্বরে দিয়েছি যে কৌণিক ভরবেগ নির্ণয়। তোমরা তোমাদের গাইড থেকে যতগুলা প্রশ্নের কৌণিক ভরবেগ আছে নির্ণয় করা বলা হয়েছে সেই প্রশ্নগুলো দেখবা। আশা করি কৌণিক ভরবেগ নির্ণয় কিন্তু চলে আসবে। তারপরে তোমরা একটু প্রশ্নগুলো দেখবা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, ঠিক আছে? তারপরে দেখবা অনেক প্রশ্নে বলা আছে যে মৌলের ইলেকট্রন বিন্যাস 2n সূত্র মেনে চলে কিনা। এই প্রশ্নটা তোমরা একটু দেখতে পারো, এই প্রশ্নটা আসতে পারে। কিন্তু আমি এবার তোমাদেরকে বিশেষ করে রেফার করবো যে রাদারফোর্ড ও বর পরমাণু মডেলের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা তোমরা সুন্দর করে মুখস্থ করবা। এবং রাদারফোর্ড ও বর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি অধিক উপযোগী এই প্রশ্নটা তোমরা দেখে যাবা। যদি রাদারফোর্ড প্রশ্ন থেকে আসে রাদারফোর্ড আর বর পরমাণু মডেল, তাহলে দেখবা যে এই প্রশ্নটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই টেস্ট পেপারে অথবা গাইড বইয়ে পেয়ে যাবা। তোমরা প্রশ্নগুলো একটু কালেকশন করে নিও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে এবারে কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসবে রাদারফোর্ড পরমাণু মডেল অথবা বর পরমাণু মডেলের বৈশিষ্ট্য অথবা সীমাবদ্ধতা। আর এই প্রশ্নটা দিয়ে দিবে কোনটি বেশি অধিক উপযোগী। এগুলোর মধ্যে যদি না আসে তাহলে তোমাদের এই দুটার মধ্যে আসবে যে কৌণিক ভরবেগ নির্ণয় করো অথবা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তোমরা সুন্দর করে তৃতীয় অধ্যায়ের শুধুমাত্র 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর, 6 নম্বর প্রশ্নগুলো পড়লেই কিন্তু কমন পাচ্ছ। এখন তোমরা এই অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখতে পারো। আমি তোমাদের 3-4টা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, এগুলো প্র্যাকটিস দিতে পারো। তো চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের বলবো তোমরা 1 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে যাবা যে মৌলের অবস্থা নির্ণয়। এই প্রশ্নটা 100% এবার দিনাজপুর বোর্ডে আসবে যে মৌলের অবস্থা নির্ণয়। এই প্রশ্নটা 100% আসবে এবার। তারপরে তোমরা 2 নম্বর প্রশ্নগুলো দেখে যাবা, 3 নম্বর প্রশ্নগুলো দেখে যাবা। এগুলো এই দুটো প্রশ্ন হচ্ছে ঘ নাম্বারের জন্য থাকবে। তোমাদের ঘ নাম্বারে থাকবে যে পারমাণবিক আকার ব্যাসার্ধ এর ক্রম ব্যাখ্যা করো। কয়েকটা মৌল দেওয়া থাকবে যে বলবে যে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এই 3টা মৌলের মধ্যে কার পারমাণবিক আকার বড়, কার পারমাণবিক আকার ছোট। তোমরা ক্রমটা দেখাবা যে কার পারমাণবিক আকার। এখানে আছে সোডিয়ামের পারমাণবিক আকার বড়, ম্যাগনেসিয়ামের তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা এগুলা মনে রাখবা সুন্দর করে। তো আমি তোমাদেরকে বলতেছি যে ঘ নাম্বারে কিন্তু এবার পারমাণবিক আকার অথবা আয়নীকরণ শক্তি, তড়িৎ ইলেকট্রন শক্তি এগুলার ক্রম ব্যাখ্যা করতে বলবে যে কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়ে, কোন দিক থেকে কোন দিকে আসলে কমে। তো এগুলো তোমরা একটু ভালো করে পড়বা। আর গ নাম্বারের জন্য 100% থাকতেছে যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। এবারে চতুর্থ অধ্যায়ের কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেখা যাক। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু কমন পাবা। আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের মাত্র 4টা থেকে 5টা সৃজনশীল প্রশ্ন দিলাম। এই 4টা থেকে 5টা সৃজনশীল তোমরা একটু ভালো করে দেখে যাইও, তাহলে তোমরা সব কমন পাবা। তো এবারে আসি আমরা পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে আমি তোমাদেরকে 6টি প্রশ্ন দিয়ে রাখছি। এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা গ নাম্বারে বন্ধন গঠন ব্যাখ্যা করে বলবে। তোমাদের বলবে যে উপরের যৌগটির মধ্যে কোন বন্ধন বিদ্যমান। এখানে আয়নিক বন্ধন পরীক্ষায় আসতে পারে অথবা সমযোজী বন্ধন। এই প্রশ্নটা তোমাদের 100% থাকবে। এই প্রশ্নটা তোমাদের 100% থাকবে দিনাজপুর বোর্ডে। বিশেষ করে প্রত্যেকটি বোর্ডেই কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে, তবে দিনাজপুর বোর্ডে কিন্তু এই প্রশ্নটা 100% থাকতেছে। তোমরা এই প্রশ্নটা যদি দেখতে না পাও যে বন্ধন গঠন ব্যাখ্যা করো, তাহলে এসে আমার হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো কমেন্ট বক্সে, ঠিক আছে? আর তাহলে গ নম্বরে আমাদের আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থাকতেছে। আর ঘ নম্বরের জন্য আমরা পড়বো এই কয়েকটা টপিক। আমরা ঘ নম্বরের জন্য এগুলো সব পড়বো। আমরা পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করতে পারবো কিনা, মানে তোমাদের 2টা যৌগ দেওয়া থাকবে, বলবে যে উপরের যৌগ দুটির মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় বা কোনটি অদ্রবণীয়, ঠিক আছে? তারপরে বলবে যে উপরের যৌগটার মধ্যে উপরের যৌগটা অষ্টম নিয়ম মেনে চলে কিনা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অষ্টম নিয়ম মেনে চলে কিনা এটা দেখে যাবা। তারপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও বিদ্যুৎ পরিবাহিতা এই প্রশ্নটাও আসে। তারপর পোলারিটি ধর্ম প্রদর্শন করে কিনা। এখান থেকে প্রশ্ন আসে যে পানি একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। অথবা তোমাদের এটা আসতে পারে যে একাধিক যোজনী প্রদর্শন করে কোন মৌলটি। এখান থেকে সালফারটা একটু বেশি আসে, তোমরা সালফার ইলেকট্রন বিন্যাস করে দেখাবা যে সালফার একাধিক যোজনী প্রদর্শন করে।
তো তোমরা একটু যারা কম পড়াশোনা করতে চাও তাহলে আমি তাদের জন্য একটা সাজেশন দিতে চাই আবারও, যে তোমরা গ নাম্বারের জন্য আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন পড়বা, অবশ্যই 3 মার্ক কমন পাচ্ছ এখানে। আর ঘ নাম্বারের জন্য তোমরা পড়বা যে পানিতে দ্রবণীয়তা অথবা হচ্ছে অষ্টম নিয়ম মেনে চলে কিনা। ঠিক আছে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়বা, তাহলে তোমরা কিন্তু একটা সৃজনশীল কমন পাচ্ছ। আর যারা রিস্ক নিতে না চাও তারা অবশ্যই 6টা প্রশ্ন ক্লিয়ার করে রাখবা, দেখবা যে তোমরা এখান থেকে সুন্দর করে 10 মার্ক পেয়ে যাচ্ছ। ওকে, তো চলো এবারে আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে নেই। তোমরা এই কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেখলেই কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবা। ঠিক আছে, তো চলো এবার ষষ্ঠ অধ্যায় থেকে আমরা কিছু প্রশ্ন দেখি যেগুলো পরীক্ষায় আসতে পারে 100%। ঠিক আছে, তো আমি এখানে 10টা টাইপের অঙ্ক দিয়েছি। তো তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু এবার দুটা সৃজনশীল প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো দুইটা সৃজনশীলের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে মোলারিটি অথবা ঘনমাত্রা নির্ণয় নির্ণয় করো, এটা কিন্তু 100% থাকতেছে। বলবেই যে ঘনমাত্রা নির্ণয় করো, তোমরা ঘনমাত্রার সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ভাগ হচ্ছে 1000, এই সূত্রটা ইউজ করে ঘনমাত্রা বের করতে পারবা। অথবা এখানে বলতে পারে যে ভর কত, তাহলে আমরা ঘনমাত্রার মানটা দেওয়া থাকবে প্রশ্নে, ঘনমাত্রার মান দেওয়া থাকলে ভর বলতে ঘনমাত্রার মান দেওয়া থাকলে এখানে ভর বের করতে বলবে। তো এখানে 3টা আমাদের রাশি আছে, 4টা রাশি আছে, এই 4টা রাশির মধ্যে যেকোনো একটা রাশির মান দেওয়া থাকবে না, সেই মানটা বের করতে বলবে। এটা হচ্ছে মোলারিটি অথবা ঘনমাত্রা নির্ণয়। তোমাদের এই প্রশ্ন কিন্তু 100% থাকতেছেই, দিনাজপুর বোর্ডে হোক আর যে কোনো বোর্ডে হোক, তোমাদের কিন্তু এই প্রশ্নটা থাকবেই। তো 2 নম্বর প্রশ্নে বলবে যে এগুলো এখন ঘ নাম্বারের জন্য প্রশ্ন। ঠিক আছে, তো গ নাম্বারের জন্য এই প্রশ্নটা থাকবে, আমি আশা করি গ নাম্বার এই প্রশ্নটাই থাকবে। আর হয়তো নয়তো তোমাদের এই যে 10 নম্বর যে সূত্রগুলো দিয়ে রাখছে আমি এখানে, এই সূত্রটা অথবা এই সূত্রটা অথবা এই সূত্রটা, এখানে এই সূত্রের অর্থ হচ্ছে যে আমরা n সমান ডাব্লু বাই এম লিখতে পারি, আবার n সমান ভি বাই 22.4 লিখতে পারি, আবার ডাব্লু বাই এম সমান ভি বাই 22.4, অথবা ডাব্লু বাই এম সমান আছে n বাই এন এ, যে কোনো যেটার সঙ্গে যার সাথে রিলেটেড আর যেগুলো মান দেওয়া থাকবে সেই মানের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই সূত্রগুলো লিখবো। আর এই সূত্রগুলো থেকেই কিন্তু গ নাম্বার প্রশ্ন আসবে 100%, গ নাম্বারে এই সূত্রগুলো থেকেই আসবে। তো আমি তোমাদের বললাম কি, যে এই সূত্রগুলোর মধ্যে গ নাম্বারের প্রশ্ন থাকতেছে, অথবা তোমাদের 1 নম্বরটাই গ নাম্বারের মধ্যে থাকবে 100%। আর বাকি ঘ নাম্বারে কি প্রশ্ন আসবে না আসবে সেটা আমরা এখন দেখবো। তো এখানে কিন্তু 3-4 টাইপের অঙ্ক আছে। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, মানে বললাম তো আমি এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে এই যে ঘনমাত্রা নির্ণয়ের প্রশ্নগুলো আসবে। আর এই ঘনমাত্রা নির্ণয় দেওয়া থাকলে এই প্রশ্নের ঘ নাম্বারে থাকতে পারে যে দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করতে বলা মানে তোমাদের বলতে হবে যে সেই দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। এভাবে সোজা বলতে পারে যে উদ্দীপকের দ্রবণ দুটির মধ্যে কোনটি অম্লীয় এবং কোনটি ক্ষারীয়। অথবা এভাবে বলতে পারে যে উদ্দীপকের দ্রবণের মধ্যে যদি লিটমাস পেপার ডুবানো হয় তাহলে লিটমাস পেপারটা লাল হবে নাকি নীল হবে। তো আমরা জানি যে অ্যাসিডের মধ্যে অম্লীয়, যেটা অ্যাসিডীয় বা অম্লীয়র মধ্যে আমরা যদি নীল লিটমাস পেপার ডুবাই তাহলে অবশ্যই লাল হবে, এবং ক্ষারের মধ্যে আমরা যদি নীল লিটমাস পেপার ডুবাই তাহলে নীলে থাকবে, কিন্তু লাল ডুবালে নীল হয়ে যাবে। তো আমরা আমাদের লিটমাস পেপার দিয়ে আসুক আর অম্লীয় আর ক্ষারীয় আসুক আর অথবা দ্রবণের প্রকৃতি বলুক, একই উত্তর সবগুলোরে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকতেছে এবার। আর দিনাজপুর বোর্ডের জন্য 3 এবং 4 ইম্পর্টেন্ট খুব, ঘ নাম্বারের জন্য 3 এবং 4 তোমাদের বলতে পারে যে দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো, অথবা বলবে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কোনটি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, অথবা এর থেকে সহজ একটা প্রশ্ন আছে, তোমাদের দুটো পাত্র দেওয়া থাকবে, এইভাবে বলবে যে পাত্র দুটার মধ্যে কোনটির ঘনমাত্রা বেশি কোনটির ঘনমাত্রা কম ব্যাখ্যা করে দেখো। তখন আমরা কি করব, এই পাত্রের ঘনমাত্রা বের করব, এই পাত্রের ঘনমাত্রা বের করব, বের করে দেখাবো যে কোনটির ঘনমাত্রা বেশি কোনটির ঘনমাত্রা কম। সহজ প্রশ্ন এটা। ঠিক আছে, আর এগুলো যদি না আসে আরেকটা টাইপ আছে তোমাদের, মানে আমি বললাম যে দুটা সৃজনশীল আসবে, এগুলো থেকে একটা সৃজনশীল আসবে, আরেকটা সৃজনশীল হচ্ছে তোমাদের এখানে বলবে যে শতকরা সংযুক্তি নির্ণয় করো, আণবিক সংকেত নির্ণয় করো, আর হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করো। তো তোমাদের দুটো প্রশ্নই থাকতেছে এখানে, যে বলবে শতকরা সংযুক্তি নির্ণয় করো, আণবিক সংকেত নির্ণয় করো, অথবা হচ্ছে আম, স্থূল সংকেত নির্ণয় করো। তো একটা প্রশ্ন থাকবে স্থূল সংকেত আণবিক সংকেত শতকরা সংযুক্তি দিয়ে, আর একটা প্রশ্ন থাকবে তোমাদের এগুলা দিয়া। তো ঠিক আছে, আর তাছাড়া আমাদের আরেকটা প্রশ্ন আসে এখানে, এই যে এই টাইপের 8 এবং 9 নম্বর টাইপের প্রশ্নগুলো আসে, বলবে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, তোমাদের ব্যাখ্যা করে দেখাইতে হবে। মানে কত গ্রাম বিক্রয়কের জন্য কত গ্রাম উৎপাদ উৎপন্ন হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলা। আর অথবা 9 নম্বরে বলা আছে কি যে দ্রবণটি প্রশমিত হবে কিনা, বা প্রশমিত করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে, বিক্রয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে না কমাইতে হবে, এগুলো আর কি তোমাদের বলতে হবে। তো এইখানে একটা টাইপের প্রশ্ন, এইখানে একটা টাইপের প্রশ্ন, আর হচ্ছে এগুলো একটা টাইপের প্রশ্ন। তো এখানে 3 টাইপের প্রশ্ন আছে, তোমরা 3 টাইপের প্রশ্নই পড়ে যেতে পারো। আর যদি যারা একটু মানে কম পড়াশোনা বুঝো বা পারো, তোমরা একটু কম পড়ে ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তোমরা অবশ্যই 1 নম্বরটা দেখে যাবা, এবং দ্রবণ প্রস্তুতি আর হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়। আর এখানে তোমরা শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত দেখে যাবা। তো আমি এবার আমার মনে হচ্ছে এবার দিনাজপুর বোর্ডে কিন্তু মোলারিটি অথবা ঘনমাত্রা নির্ণয় করতে বলবে, এবং বলবে যে দ্রবণের প্রকৃতি অথবা লিমিটিং বিক্রিয়ক কোনটি। এগুলো যদি না আসে তাহলে তোমাদের এই 6 এবং 7-এর মধ্যেই আসবে, 100% শিওর। ঠিক আছে,
তোমরা একটু ভালো করে দেখে যাবা। আর এগুলো রিলেটেড আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস দিবা। এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু চলে আসবে, ঠিক আছে? তোমরা যে এই প্রশ্নগুলো একটু দেখো, তো একটু স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে তোমরা একটু এগুলো বাড়িতে প্র্যাকটিস দিও, কেমন? তো চলো এবারে আমরা সপ্তম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখি, কি কি প্রশ্ন আমাদের আসতে পারে। তো সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের একটা ছোট্ট অধ্যায়। এই ছোট্ট অধ্যায় থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসে, আবার অনেকজনই এই প্রশ্নগুলো পারে না। তো আমাদের সপ্তম অধ্যায় থেকে কিন্তু আমি ৩টা প্রশ্ন দিয়ে রাখছি, ৩ টাইপের প্রশ্ন দিয়ে রাখছি। ৩ টাইপের বলা যাবে না, আমি ৩টা প্রশ্ন দিয়ে রাখছি এখানে। তো ৩টা প্রশ্ন দিছি, এই ৩টা প্রশ্নের মধ্যেই ১ নম্বর প্রশ্নটা ১০০% থাকবেই, থাকবেই, থাকবেই। এই ১ নম্বর প্রশ্নটাই থাকবে। তোমরা তোমার বইয়ে যতগুলা প্রশ্নে জারণ বিজারণ বিক্রিয়া বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, অথবা বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কিনা। জারণ বিজারণের ইংরেজি নামটাই হচ্ছে রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? তোমরা রেডক্স দেখে ফির আবার চমকে যাইও না, জারণ বিজারণ মানে হচ্ছে রেডক্স। অথবা বলবে যে ইলেকট্রন স্থানান্তর ঘটে কিনা, উদ্দীপকের কোন বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর ঘটে। এটা এই তিনটার অর্থ কিন্তু একই। এই প্রশ্নগুলো তোমরা একটু গাইডে, তোমরা টেস্ট পেপার দেখে তোমরা একটু গাইডেড টেস্ট পেপার থেকে তোমরা একটু সলভ করে যাইও, বেশি বেশি করে সলভ করো, যাতে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা দিতে পারো। ১০০% আমি বললাম এই প্রশ্নটা আসবেই, এই প্রশ্নটা আসবেই। তোমরা এই প্রশ্নটা যদি দিনাজপুর বোর্ডে যদি না দেখতে পাও, তাহলে তোমরা, আমি তো বললামই, কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যত গালি পারো তোমরা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? আর যদি কমন আসে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু এখানে অনেক ভালো কিছু তোমাদের শিক্ষণীয় ফলাফল দিয়ে থাকি, বা শিক্ষণীয় কিছু দিয়ে থাকি, ঠিক আছে? তো এটা যদি নাম্বারে থাকে, তাহলে নাম্বারে কি থাকবে? তোমাদের নাম্বারে ২ নম্বরটাই থাকবে ১০০%, লাশ হাতে লিয়ারের নীতি। তোমাদের সোজাসুজি বলে দেওয়া থাকবে যে লাশ হাতে লিয়ারের নীতি ব্যাখ্যা করো, অথবা বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করো, অথবা এভাবে বলা থাকে যে কিভাবে উৎপাদ বৃদ্ধি করা যাবে। তোমাদের এই প্রশ্নটাও যদি আসে যে কিভাবে উৎপাদ বৃদ্ধি করা যাবে, উৎপাদ বৃদ্ধি করা যাবে, এই যে উৎপাদ বৃদ্ধি করা যাবে কিভাবে, এটাও কিন্তু তোমাদের হচ্ছে তাপ এবং চাপ এবং ঘনমাত্রা ব্যাখ্যা করতে হবে। ওই যে লাশ হাতে লিয়ারের একটা নীতি আছে না, যে তাপমাত্রা বাড়ালে উৎপাদ বাড়ে না কমে, চাপ বাড়ালে উৎপাদ বাড়ে না কমে। এই ভিডিওগুলো কিন্তু আমাদের মানে এগুলো ক্লাস কিন্তু আমার চ্যানেলে কিন্তু সবকিছু দেওয়া আছে, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। অনেক সুন্দর করে বুঝেছি আমি লাশ হাতে লিয়ারের নীতি, ঠিক আছে? তো এটা কিন্তু আসতেছি, এটা ১০০% থাকতেছে এবার নম্বরে লাশ হাতে লিয়ারের নীতি। অথবা এই ২ টার প্রশ্ন যদি না আসে, তাহলে তোমাদের প্রশ্নগুলো থাকবে যে অধ্যক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে? অথবা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, অথবা বলবে যে পানি যোজন বিক্রিয়া। এই ৩ টা বিক্রিয়া তোমরা একটু পড়ে রাখো। বইয়ের বিক্রিয়াগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। বইয়ে কিন্তু অর্ধক্ষণ বিক্রিয়া ২-১ টা দেওয়া আছে, ২টা ৩টা, আদ্র বিশ্লেষণ ২-৩ টা দেওয়া আছে, পানি বিশ্লেষণ ২-৩ টা দেওয়া আছে। এই বিক্রিয়াগুলাই দেখবা, একটু মনে রাখবা কোনটা কোন বিক্রিয়া, এবং ওই বিক্রিয়াগুলাই দেখবা যে প্রশ্নে চলে আসছে, এবং ওই বিক্রিয়াগুলো দিয়ে তোমাদের একটু লিখতে হবে যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে, কিভাবে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা হইলো, এইভাবে একটু লিখে দিবা। তো এগুলো আসলে তো ভালোই, তোমরা একটু মুখস্থ করলেই হয়ে যাবে। তো তোমরা একটু অধ্যক্ষণ বিক্রিয়া কাকে বলে পড়বা, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে পড়বা, পানি যোজন বিক্রিয়া কাকে বলে, এগুলো একটু পড়বা, ঠিক আছে? তো এখান থেকে আমি ১০০% দিচ্ছি কোনটা, আমি এখান থেকে ১০০% দিচ্ছি তোমাদের রেডক্স বিক্রিয়াটা দিচ্ছি, রেডক্স বিক্রিয়া। আর হচ্ছে ২ নম্বরটা যেটা লা সাতে লিয়ার নীতি, লা সাতে লিয়ারের নীতি। ১০০% কমন আসবে, আসবে, আসবে। ১০০% কমন আসবে, ১০০% কথা দিলাম তোমাদের, ঠিক আছে? তো ভালো করে পরীক্ষা দাও। আর আমি বলতেছি তোমরা জীবাশ্ম অধ্যায়টা একটু সৃজনশীলের জন্য ইগনোর করো, কারণ ওটা দেখতে গেলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো তোমরা ওইখান থেকে এমসিকিউগুলো দেখতে পারো, সংক্ষিপ্তগুলো দেখতে পারো, এবং কি ক নাম্বার এবং খ নাম্বারের প্রশ্নগুলো দেখতে পারো। কিন্তু সৃজনশীল এই তোমার তো এমনিতেই শর্ট সিলেবাস, এগুলো থেকে দুইটা একটা করে থাকবেই সৃজনশীল, আর এগুলো সহজ থাকবে। তোমরা এগুলো দেখবা, অত কষ্ট করার কি দরকার আছে? তো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হোক। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই বলে আমার আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। তো তোমরা যদি এগুলো সলভ চাও তাহলে কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, আমি তোমাদের রাতের মধ্যেই কিন্তু সলভগুলো দিয়ে দেবো কীভাবে এগুলো সমাধান করতে হয়, ঠিক আছে?